শুরু করছি বাংলা বলছে। দলের শাস্তির মুখে পড়েও হুমায়ুন কবির অনর তিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন সাসপেনশনের মুখে পড়েও যে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেনই 6 ডিসেম্বর। এই মামলার জল গড়ায় আদালতে জনস্বার্থ মামলা হয়। আজ আদালত জানিয়ে দিল যে তারা আদালত হস্তক্ষেপ করবে না, কিন্তু ওই এলাকার শান্তির শৃঙ্খলা সুনিশ্চিত করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি 19 কোম্পানি আধা সেনা সেখানে মোতায়েন থাকবে এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক পারদ চড়ছে। আর এখানে প্রশ্ন উঠছে যে আসলে ভোটের কথা মাথায় রেখে রাজনৈতিক অঙ্কেই কি এই শিলান্যাস? আর এরই মধ্যে যদি আমরা দেখি যে ঠিক তার পরের দিন অর্থাৎ 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। যত ভোট এগিয়ে আসছে তত একদিকে এই মসজিদের শিলান্যাস, অন্যদিকে গীতা পাঠ, সব মিলিয়ে মেরুকরণের রাজনীতি কি ক্রমশ প্রকট হচ্ছে? এ নিয়ে আমরা আলোচনা করব, তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা শনিবার এখানেই মসজিদের শিলান্যাস করার উদ্যোগ নিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন মসজিদের নাম দেবেন বাবরি মসজিদ। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, শুরু হয়েছে রাজনীতি। জায়গাটির রেজিস্ট্রেশন না হওয়ায় কিভাবে মসজিদ তৈরি করা যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে মুর্শিদাবাদে। বিতর্কের মধ্যেই দল থেকে হুমায়ুনকে বহিষ্কার করেছে তৃণমূল। মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টেও দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। তবে মামলায় হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাবরি মসজিদ স্থাপনের কাজ করতে হবে। রাজ্যকে নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে। কেন্দ্রকেও সশস্ত্র বাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় তার জন্য ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য। কেন্দ্রের পক্ষ থেকেও জানানো হয় ইতিমধ্যে ওই অঞ্চলে আদালতের নির্দেশে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে। রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরের যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ হবে। আদালতের নির্দেশ জানার পরই হুমায়ুন কবির জানান শিলান্যাস হবেই, তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা হবে। কাজেই কালকে আমার অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। যেহেতু পুলিশকে ডাইরেকশন দিয়েছে অনারেবল জজ, আমি জজ সাহেবদের কাছে কৃতজ্ঞ, দায়বদ্ধ যে আমি সংবিধানের বাইরে কোনো কাজ করিনি। তাই সংবিধান স্বীকৃত এই মসজিদের শিলান্যাস কাল সুন্দরভাবে হচ্ছে। হুমায়ুনের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তার প্রশ্ন, জায়গাটির রেজিস্ট্রেশনই তো হয়নি, তাহলে কিভাবে সেখানে মসজিদ তৈরি হবে? কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি। কোনো মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, বেনামে যা খুশি তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে যখন বিতর্ক সামনে এসেছে তখন রবিবারই ব্রিগেডে গীতা পাঠের আসর বসছে। অনুষ্ঠানে হাজির থেকে গীতা পাঠ করবেন রাজ্যপালও। সনাতনী পরম্পরায় কীর্তন থাকবে, সেরকম ধামসা মাদল, ঢাক, মতুয়াদের টঙ্কা এই সমস্ত এবং পুষ্পবর্ষার সঙ্গে সুসজ্জিত রথে আমরা ভগবত গীতাজিকে মঞ্চে স্থাপনা করব। 2026 এই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করলেও শিলান্যাসে আপত্তি জানায়নি রাজ্য, জানিয়ে বিত্তে ছাড়েননি বিরোধীরাও। ফলে ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গ নতুন করে জায়গা করে নিয়েছে বঙ্গ রাজনীতিতে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত এবং রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি, সব্যসাচী আইনজীবীও। আমি শুরুতে সব্যসাচীর কাছে যাব যে সব্যসাচী, যে জনস্বার্থ মামলা হয়েছিল এবং মামলাকারীর পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন যে 6 ডিসেম্বর ওই এলাকায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকছে, যে মর্মে এই মামলা, ঠিক কোন গ্রাউন্ডে এই মামলায় হস্তক্ষেপ করল না আদালত?
তো এই যে রিপোর্টটা এইভাবে আসছে, রিপোর্টটা না একদম সম্পূর্ণভাবে সঠিক নয়। আদালতের কাছে আমরা বলেছিলাম যে রাজ্য সরকারকে ডিরেকশন দেয়া হোক যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তারা যেন উদ্যোগ গ্রহণ করেন, যেহেতু মুর্শিদাবাদ জেলায় এর আগে 2024 সালের এপ্রিল মাসে, মে মাসে পরবর্তী সময়ে অনেকগুলি দাঙ্গার ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত দেখবেন এই যে 19 কোম্পানির যে সিএপিএফ যেটা ডিপ্লয়মেন্ট আছে, এটা কিন্তু নতুন করে ডিপ্লয়মেন্ট নেই। এটা কিন্তু গত বছরে যখন ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে কেন্দ্র করে যখন ঝামেলা হয়েছিল তখন এই ডিপ্লয়মেন্টটা হয়েছিল, এবং সেই ডিপ্লয়মেন্টটাকে যাতে সম্পূর্ণভাবে কাজে লাগানো যেতে পারে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়, বিশেষত মুর্শিদাবাদ জেলায় যেভাবে দাঙ্গাগুলি হয়েছে, সেখানে প্রশাসনের একটা অংশের মদত ছাড়াই দাঙ্গাগুলি কখনো হতে পারত না। দ্বিতীয়ত আমরা বলেছিলাম, আমরা অবশ্যই এটা লিখেছিলাম যে বাবরি মসজিদ তৈরি করার পিছনে একটা রাজনৈতিক কারণ রয়েছে। একজন বিধায়ক, তার উপস্থিতি, তার রাজনৈতিক সভা সমিতিতে গিয়ে এই ধরনের মন্তব্য করা এবং চূড়ান্তভাবে মেরুকরণের মতন মন্তব্য করা, সেটা লোকসভা ভোট থেকেই শুরু হয়েছিল। তারপরেও আমরা দেখেছি, গত কয়েকদিন আগেও দেখেছি যে মন্তব্যগুলো বিভিন্ন একটি সম্প্রদায়ের সম্পর্কে আরেকটি সম্প্রদায়ের মন্তব্য করা। খুব স্পষ্ট করে জানতে চাইবো, এই যে মামলা করা হয়েছিল বাবরি মসজিদের শিলান্যাস, এটার পক্ষে বা বিপক্ষে, অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাসের পক্ষে নয়, এই মর্মে তো মামলা করা হয়েছিল। এখন কি ভোট বড় বালাই, অর্থাৎ তোমাদেরও মাথায় রাখতে হচ্ছে যাতে এমন কোনো পারসেপশন তৈরি না হয় যে মনে হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তুমি যে মামলা লড়েছো সেই মামলার লক্ষ্য ছিল এই বাবরি মসজিদের শিলান্যাস, সেটাকে সেই অনুষ্ঠানটাকে বন্ধ করা। এটা কি একটা কম্পালশন হয়ে যাচ্ছে? আমাদের মামলার লক্ষ্য ছিল শান্তি শৃঙ্খলা রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এবং তার জন্য যে সাংবিধানিক দায়িত্ব সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং আদালতের কাছে হুমায়ুন কবির নিজেই আন্ডারটেকিং দিয়েছেন যে তিনিও দায়বদ্ধ থাকবেন। এটাই ছিল মামলার স্কোপ। হ্যাঁ, একটি মাত্র জায়গাতে আমরা লিখেছিলাম আগামী কালের অনুষ্ঠান যদি প্রয়োজন পড়ে বন্ধ করবেন, করার দরকার পড়লে বন্ধ করে দিতে হবে যদি সেই রকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আপনি জানেন ল অ্যান্ড অর্ডার সম্পর্কে যেহেতু রাজ্য সরকারের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে, রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে অ্যাকশন করতে হবে। আমি আসবো তোমার কাছে, সব্যসাচী, প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, আমরা দেখলাম যে হুমায়ুন কবির, তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নিল দল, কিন্তু ঘটনাচক্রে দল যখন এরকম কঠোর অবস্থান নিচ্ছে সেই সময় দাঁড়িয়ে রাজ্য তারা আদালতে জানিয়ে দিলেন যে এই বাবরি মসজিদের শিলান্যাস, অর্থাৎ যেটা হুমায়ুন কবিরের এই যে প্রস্তাবিত যে অনুষ্ঠান যাকে কেন্দ্র করে এত শোরগোল, সেই শিলান্যাস নিয়ে রাজ্যের কোনো আপত্তির জায়গা নেই। কেন? দেখো, রাজ্যের আপত্তির জায়গা যে জায়গাটায় প্রসঙ্গ আসছে সেখানে নামের প্রসঙ্গে। আবারও বলছি, রাজ্য সরকার শান্তি শৃঙ্খলার জন্য দায়বদ্ধ। দল হিসেবে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এত কঠোর মনোভাব কেন? সেটাই আসলে দলের কনটেক্সটে আছে। সরকার আদালতে শান্তি শৃঙ্খলার কনটেক্সটে কথা বলে। দল, একটা রাজনৈতিক দল যখন কোনো অনুষ্ঠান করে, রাজনৈতিক দল যখন কোনো কর্মসূচি নয়, সেটা সর্বসাধারণের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা স্থিতাবস্থার পক্ষে যাতে যায়। হুমায়ুন কবিরের যে কর্মসূচি সেটা স্থিতাবস্থার বিপক্ষে, এবং পাবলিক ডোমেনে আমাদের মুখপাত্ররা, দল, আমাদের নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো ঘোষণা, অর্থাৎ নামটা, যে নামটা আজকে আমাদের একটা কলঙ্কিত অধ্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কলঙ্কিত অধ্যায়কে কোথাও এমনভাবে উস্কানি দিয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের যে বাতাবরণ, বহু সংস্কৃতিবাদের যে বাতাবরণ, সেইটা কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে কিনা। আবার যেটা দিদি গতকাল বলেছেন তার মালদার সভায়, বহরমপুরের সভায়, যে কোথাও গিয়ে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করার যে প্রবণতা, সেটা আসছে কিনা। নয়তো কি করে একটা মানুষ আগে থেকে 31 জনের একটা কমিটি বানিয়ে ফেললো, আগে সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গেই 31 জনের কমিটি, দলের নাম, দলের লোগো, অর্থাৎ কোথাও গিয়ে দল এটা বুঝতে পেরেছে যে এটা একটা অনুষঙ্গ মাত্র। 2024-এর লোকসভা নির্বাচনের
সময় আমরা দেখেছিলাম যে একটি ভিডিও ভীষণ রকমভাবে ভাইরাল হয়েছিল এবং যেখানে চূড়ান্ত উস্কানিমূলক এবং আপত্তিকর মন্তব্য এই হুমায়ুন কবির করেছিলেন। সেই সময় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিদি না, ব্যবস্থা নেওয়া হয়েছে দিদি। আমরা এই তোমার চ্যানেলে এসেও বলে গিয়েছি অন ক্যামেরা অন স্পট, তখনও সাসপেন্ড তো তখন করা হয়নি। না, সাসপেন্ড করা হয়নি, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে পরপর 3 বার, এবং তারই তো একটা স্পিল ওভার এফেক্ট আজকের দিনে পড়েছে। আমরা তো বারংবার ওয়ার্নিং দিয়ে এসেছি, যা তাকে শোধরানোর সুযোগ দিয়েছি, সে চিঠি দিয়ে বলেছে ঠিক আছে শুধরে যাবে। আমরা অন ক্যামেরা তার বিরোধিতা করেছি, যেটা বিজেপি কোনোদিন করতে পারে না। বিজেপির নেতারা ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলে যাবে, বাংলাকে বাংলাদেশি বলে দেবে, কিন্তু ওরা এখানে এসে ক্ষমা চাইতে পারবে না বা এখানে এসে তার বিরোধিতা করতে পারবে না। আমাদের দল এই কারণেই আলাদা যে আমরা সবার সামনে থেকে বিরোধিতা করতে পারি যে উনি ভুল করেছেন এবং ওনাকে শোধরানোর সুযোগও দেওয়া হয়েছে। না শোধরানোর ফলে এবং ক্রমান্বয়ে দলকে ভেতর থেকে কালিমালিপ্ত করা, বাইরে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করা এবং একই সঙ্গে দলকে ভাঙার যে প্রক্রিয়া, দেশে বা রাজ্যের যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সেটাকে উস্কানিমূলক জায়গায় এমন পৌঁছে দেওয়া যাতে মানুষে মানুষে বিভাজন বেড়ে যায়, সেইটা দল নজরে রেখেছিল এবং শেষমেশ দেখলো যে এই লোকটা শোধরানোর নয়, তাই তাকে দল তার জায়গা থেকে সরে দিল। আমাদের আরেকটা জায়গা দিদি মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে দলটার নাম টিএমসির মধ্যে দিয়ে টেম্পল মস্ক চার্চ করা যায়। আমরা কিন্তু সর্বধর্ম সমন্বয়ের যে বাংলার সনাতনী ঐতিহ্য সেটাকে মেনে চলি, সেই কারণে আমাদের কিন্তু সমস্ত ক্ষেত্রে মাননীয়া দিদি যখন মন্ত্রী ছিল তোমার খেয়াল থাকবে যে উনি যেমন তারাপীঠের যে মন্দিরের উন্নয়নের সঙ্গে সঙ্গে স্টেশনগুলোর যে উন্নয়নের কল্প করেছেন, মানে দক্ষিণেশ্বর স্টেশন হোক, তারাপীঠ স্টেশন হোক, ওখানে কিন্তু একটা জায়গা ছিল। আবার আমাদের এখানে যে মোজায়েন মেম ভাতা নিয়ে নানান বিতর্কে আমাদের ফেস করতে হয়েছে, সেটাও আমাদের ছিল। ফলে আমরা সামগ্রিকভাবে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। দেখুন, আজকে আমাদের বহুত্ববাদের ভারতবর্ষ, সেখানে কেউ মসজিদ করবে, কেউ মন্দির করবে, কেউ গির্জা করবে, কেউ গুরুদ্বারা করবে, তার কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে ওই নামটায় বাবর, ঘড়ি, মোহাম্মদ গজনি, এটা তো আক্রান্ত, এটা তো ভারতবাসীকে আক্রান্ত করে এখান থেকে লুট করে গেছে। তো ওই নামে কেন? ওই ভদ্রলোকের কি ওই নামের কেউ আছেন আত্মীয় স্বজন বাবা টাবার নাম যে ওই নামে করতে হবে? অন্য কিছু নয়। এবং আরেকটা কথা, আজকে ধরুন এই যে এখন সাসপেন্ড করছে, কখন ওনাকে নেমন্তন্ন করলো সিএম এর প্রোগ্রাম আসার জন্য, উনি গেলেন, হঠাৎ করে তারপর দেখতে পারেন যে সাসপেন্ড হয়ে গেছে। আর এর আগে তুমি যেটা মেনশন করলে অলরেডি যে ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, যেহেতু মুর্শিদাবাদে তোমার মুসলমান 70%, হিন্দুরা 30%, কিচ্ছু করা হয়নি। তারপর আমরা কি দেখলাম, ওই মুর্শিদাবাদেই এই মমতা ব্যানার্জির ভুল কথা বলে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে থাকা মন্ত্রী তাদের কথার জন্য ওই জেলাকে টাইট করে দেবো, সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন জামাতি নেতা, তার কথার জন্য কাদের প্রাণ গেল? হিন্দু, দরিদ্র হিন্দুদের, হরগোবিন্দ দাস, চন্দন দাস। তারপর কি হলো? তারপর যখন তারা কোর্টে আসছে তাদের বিচার চাওয়ার জন্য, এই পুলিশ দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলো, যদিও পারেনি। এবং ধরুন আজকে এই মমতা ব্যানার্জি আজকে কথা বলছেন, আজকে প্রদীপ্ত বলছে যে টেম্পল, চার্চ, মস্ক, তার কি গুরুদ্বারা নেই বা অন্যান্য কিছু নেই, বৌদ্ধ ধর্মের কিছু নেই। আসলে মুশকিলটা কি বলুন তো, এরা যেভাবে ধর্মীয় বিভাজন বারবার করছে পশ্চিমবঙ্গে, তার আমি কতগুলো উদাহরণ দিই। এই ধরুন আজকে এ তো খুব মানে ছোটোখাটো একজন আপনার এমএলএ, সহ মুখ্যমন্ত্রী, একের পর এক, সে আমি তোমাকে ডেট ধরে বলতে পারি, 2003-এ চাকলাতে বলে দিলেন লোকনাথ নাকি মক্কা মদিনাতে গেছিল। 2024 বিষ্ণুপুর আপনার বলে দিলেন হিন্দু ধর্মের কিছু সন্ন্যাসী নাকি ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত, ভারতবর্ষ সংঘের সন্ন্যাসীকে ডিরেক্ট আক্রমণ করলেন। তোমার ফেব্রুয়ারি 2025 তোমার মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দিলেন। তোমার মার্চ 2025 ঈদের যে মঞ্চ, যেটাতে খালিফাতের মঞ্চ, সেই খালিফাত কি, কেন, কিসের জন্য আমরা সবাই জানি। সে তুর্কিতে আন্দোলন করেছিল, আমাদের মানে একটা কলঙ্কজনিত অধ্যায়, সে মোপলা বিদ্রোহতে হিন্দুদের জেনোসাইড করা হয়েছিল এই খলিফা কে সামনে রেখে। তো সুতরাং সেই মঞ্চে গিয়ে মমতা ব্যানার্জি বললেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, আর কি বলা বাকি আছে, আর কি বলা বাকি আছে। আজকে হঠাৎ ওনার যেটা শুট করলো না, ওরা যেটা শুট করলো না, ওনার মনে হলো আজকে পারমিশন কে দিল, ওই জমি যখন এতদিন ধরে যখন কথা বলছিল
একটু ধৈর্য ধরতে হবে। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, মসজিদ তৈরি হচ্ছে বা মসজিদের শিলান্যাস হচ্ছে বা মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের শিলান্যাস হচ্ছে, এটা নিয়ে তো কোথাও কোনো চর্চার বিতর্কের কোনো জায়গা নেই, কিন্তু ইন্টারেস্টিংলি হুমায়ুন কবির যে সময়টাকে চুজ করছেন, যে দিনটাকে চুজ করছেন, যে নামটাকে চুজ করছেন, একটা কি কোথাও স্পষ্ট মেরুকরণের প্রয়াস তার মধ্যে নিহিত থাকছে না? 100% থাকছে, মেরুকরণের প্রয়াস তো আছেই। এবং 6 ডিসেম্বর যে দিনটাকে সিলেক্ট করেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো মন্দির কেউ করতে পারেন, কেউ মসজিদ করতে পারেন। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল একটি রাষ্ট্র, সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে, কিন্তু এমন কোনো কাজ আমি করতে পারি না যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় বা বিঘ্নিত হওয়ার সুযোগ থাকে। একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন রাজ্য শান্তি শৃঙ্খলার প্রতি দায়বদ্ধ। মৌপিয়া, এই তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল এই মুহূর্তে একমাত্র নিজেদের অস্তিত্ব বাড়ানোর জন্য বাইনারির প্রতি দায়বদ্ধ, আর কোনো কারণ নেই। তা নইলে ওরা শতকণ্ঠে গীতা পাঠ করবে, সঙ্গে সঙ্গে শতকণ্ঠে চণ্ডী পাঠের ব্যবস্থা হয়ে যায়। ওরা রাম মন্দির করবে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরের ব্যবস্থা হয়ে যায়। কে উস্কানি দিচ্ছে? যেরকম বিজেপি দিচ্ছে, বিজেপির দোসর তৃণমূল কংগ্রেস একইভাবে দিচ্ছে। বিজেপি চাইছে হুমায়ুন কবিরের মতন লোকেরা সমাজে থাক, যাতে ওদের হিন্দু ভোটটা কনসলিডেটেড হতে পারে। আমরা সাধারণ মানুষ বোঝে এটা। আমাদের আমরা টিভি চ্যানেলে এলে এসে বললে তবে বাংলার মানুষ বুঝতে পারবে, সেটা নয়। আমি আসবো, এক সেকেন্ড, আমি একটু বিরত করছি, আমি আসবো আপনার কাছে। আমি সব্যসাচীর কাছে একটু যাই। সব্যসাচী কিছু বলতে চাইছিল। সব্যসাচী, দেখুন, একটু আগে বিজেপির যিনি প্রতিনিধি তিনি মুর্শিদাবাদের কতগুলি ঘটনা সম্পর্কে বললেন। আমার নিজের কিছু ব্যক্তিগত কাজকর্মের জন্য মুর্শিদাবাদের ওই ঘটনাগুলি সম্পর্কে ধারণা আছে। আপনি মৌপিয়াদি দেখবেন যে ওই হরগোবিন্দ দাস চন্দন দাস হত্যাকাণ্ডের ঠিক আগের দিন যখন ওখানে ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যখন লড়াই হচ্ছিল, তখন পুলিশের গুলিতে একজন মৃত্যু হয়েছিল। আপনি বিশ্বাস করবেন না, ওই ঘটনার পর শামসেরগঞ্জ থানার একজন পুলিশের যিনি আইসি ছিলেন তাকে প্রথমে সাসপেন্ড করা হয়, কিছুদিনের মধ্যে তাকে আবার ফিরিয়ে আনা হয়। এবং সাসপেনশন কেন হয়েছিল? কারণ তিনি সেই সময় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে বাকি সবাই বলেছিলেন যে পুলিশ নির্লিপ্ত ছিলেন, নির্লিপ্ত। যখন এই দাঙ্গা ঘটছে পুলিশ চুপচাপ থাকছে। এই স্ট্র্যাটেজিটা খুব বিপজ্জনক একটা স্ট্র্যাটেজি। বিশেষত পুলিশ মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে যে ধরনের অ্যাটিটিউড এবং ল্যাকাডাইসিক্যাল নেচার দেখিয়েছিলেন দাঙ্গা রোকবার ক্ষেত্রে, যেটা আগের বছর থেকে হয়েছে। আমি আসবো সব্যসাচী, এই মুহূর্তে একটু অন্য প্রসঙ্গে যাই। অবশেষে সোনালী খাতুন তিনি ভারতে প্রবেশ করলেন এবং এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাবো। এবং আমাদের সঙ্গে মহদেবপুর সীমান্ত থেকে, মালদার মহদেবপুর সীমান্ত থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী গৌতম। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। দেশে ফিরলেন সোনালী খাতুন এবং তার পুত্র। সোনালী খাতুন, যিনি গত জুন মাসে দিল্লি থেকে যাকে আটক করা হয়েছিল এবং বাংলা ভাষায় কথা বলার কোট আনকোট অপরাধে যাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশি বলে, এবং সেখানে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে আদালতের নির্দেশে সোনালী খাতুন তিনি এই মুহূর্তে ভারতে প্রবেশ করলেন। দেশের মাটিতে পা রাখলেন সোনালী খাতুন এবং তার পুত্র। গৌতম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। গৌতম, মৌপিয়া, এই মাত্র আমি বলবো মফিজুল শেখ বীরভূমের রামপুরহাটে সোনালী খাতুনকে, বাংলাদেশে ছিলেন এই মফিজুল শেখ, যিনি যার তত্ত্বাবধানে এই সোনালী ফিরেছেন। আমি কথা বলবো এই মফিজুলের সঙ্গে। কি হয়েছিল একটু যদি বলেন, ঘটনাটা কি? 22 জুন দিল্লি পুলিশ তাদেরকে বাংলা কথা বলা অপরাধে তাদেরকে ডিটেন করে ওই 2 দিনের মধ্যে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করেছিলেন। আমরা সোনালী খাতুনের পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে এই মামলা করেছিলাম। সেই হাইকোর্ট রায় দিয়েছেন 4 সপ্তাহ মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসতে। তারপরে
সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন। আমরাও সুপ্রিম কোর্টে গেছি, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোনালী ছেলেকে দেশে ফেরাতে বলেছে। আজকে আমি আনন্দিত। এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, আর যার কথা না বললেই নয় সে রাজ্যসভা সাংসদ সামিউল ইসলামের জয়। আপনারা সামিউল ইসলামের প্রতিনিধি হয়ে বাংলাদেশ গেছিলেন? দীর্ঘ 44 দিন ছিলাম বাংলাদেশে। বলছি যে এখন এই মুহূর্তে কোথায় রয়েছে সোনালী? বিএসএফ এর? হ্যাঁ, মেহেদিপুর বিএসএফ এর বর্ডারে নিয়ে এনে রেখেছি। মপিয়া, তোমার যদি কোনো প্রশ্ন থাকে সামিউলের কাছে তাহলে করতে পারো। আমি খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে এই লড়াইটাই 44 দিনের লড়াইটা, এই যে উনি যে বললেন যে 44 দিন বাংলাদেশে ছিলেন, এই যে লড়াইটা এবং যত দিন গড়াচ্ছিল, সোনালী বিবি যেহেতু সোনালী খাতুন যেহেতু অন্তঃসত্ত্বা, তার মেডিকেল অ্যাটেনশন সেটা আশু প্রয়োজন ছিল, এরকম একটা পরিস্থিতিতে লড়াইটা কতটা কঠিন ছিল, কতটা ক্রুশিয়াল ছিল? লড়াইটা কতটা কঠিন ছিল, উনি তো প্রেগনেন্ট, তার একটা বাচ্চা, আপনাদের আরো 6 জন বলছেন, 4 জনকে ফিরায়নি। কি একটু জানতে চাইছে কি হয়েছে, লড়াইটা কিভাবে করলেন? লড়াইটা অনেক কঠিন, এই লড়াইটা অনেকটা কঠিনের মধ্যে লড়াই করেছি এবং বাংলাদেশে দীর্ঘদিন বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে তাদেরকে জামিন করেছি। জামিন করে তারপরে সোনালীকে গত পরশুদিন তাকে ডাক্তার দেখিয়ে তার আলট্রাসাউন্ড করেছি, ব্লাড টেস্ট করেছি, ইউরিন টেস্ট করেছি। সোনালীর অবস্থা প্রচণ্ড খারাপ। আমরা যখন ফিরিয়ে নিয়ে যাব, মেডিকেল কলেজে নিয়ে যাব, তখন দেখতে পাবেন সোনালীর অবস্থা প্রচণ্ড খারাপ। ইউরিনে ইনফেকশন, ব্লাড কম এবং তার শারীরিক অবস্থা যে কোনো মুহূর্তে সে সন্তান প্রসব করতে পারে। অনেক ধন্যবাদ মপিয়া। ধন্যবাদ গৌতম, এবং নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তির কথা, অবশেষে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন তিনি দেশে প্রবেশ করেছেন। এর থেকে স্বস্তির এই মুহূর্তে কিছু হয় না, এবং সোনালী খাতুন এবং তার 8 বছরের পুত্র তারা দেশে প্রবেশ করেছেন। এবং সোনালী খাতুন যাকে দিল্লিতে ফেরাতে চেয়েছিল সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে যেহেতু দিল্লিতেই আটক করা হয়েছিল তাকে দিল্লিতে ফেরানো হোক, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছিল যে তাকে যেন বীরভূমের বাড়িতেই ফেরানো হয়। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে একটু আগেই দেশে প্রবেশ করেছেন সোনালী খাতুন। আমরা আবার যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সে প্রসঙ্গে ফিরবো, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। দলীয় নির্দেশ অমান্য করে বাবরি মসজিদে শিলান্যাস করতে যাওয়ায় হুমায়ুন কবিরকে দল থেকে বের করেছে তৃণমূল। মুর্শিদাবাদে দাঁড়িয়ে নাম না করে হুমায়ুনকে তিরস্কার করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। কলকাতায় সাংবাদিক বৈঠক ডেকে তোপ দেখেছেন ফিরহাদ হাকিমও। তবে বাবরি মসজিদ বিতর্কে মমতার দিকে তীর ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর বক্তব্য, তার সঙ্গে কোনো কথা হয়নি হুমায়ুনের। মুর্শিদাবাদে বাবরি মসজিদ বিতর্কে এবার রাজনৈতিক ঝড়। ভোটের আগে কোন পথে হাঁটতে পারে রাজনৈতিক সমীকরণ? নতুন দল গড়ে কি মিমের সঙ্গে জোট বাঁধবেন হুমায়ুন, নাকি যোগ দেবেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে? ভাঙড়ের বিধায়ক নওশাদ বলেন হুমায়ুন কোনো যোগাযোগ করেননি, তবে হিন্দুদের নদীতে ভাসিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি যা বলেছিলেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। না, এখন জোটের কোনো প্রশ্নই আসছে না। দেখুন, এই প্রশ্নটা আজ থেকে আমরা 3 মাস আগে করেছিল অনেকে, যখন হুমায়ুন বাবু এই ধরনের কথা বলছিলেন। আমি তখনও যে কথা বলেছি আজকেও সে কথা বলছি। তিনি লোকসভা নির্বাচন প্রাককালে যে কথা বলেছিলেন 30% কেটে হিন্দু ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ওই কথা থেকে উনি যতদিন না ফিরে আসছেন জোটের প্রশ্ন তো আসছে না। উনি আগে ওই কথাতে প্রত্যাহার হোক, তারপরে আলোচনার টেবিলে বসবো। হুমায়ুনের ভূমিকায় বিরক্ত মুখ্যমন্ত্রী। গতকালই তিনি মুর্শিদাবাদে গিয়ে বলেন ভোটের আগে টাকা খেয়ে অনেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, ধানে পোকা লাগলে পোকামাকড় সরিয়ে দিতে হয়। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? হুমায়ুনকে নিয়ে বিতর্ক যে উস্কে উঠবে তার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যপালই। বাবরি বিতর্কে হুমায়ুনকে গ্রেফতারের দাবি জানিয়ে দিলেন তিনি। সে পথে হাঁটেনি রাজ্য, জানিয়ে কটাক্ষ ছুটতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে
শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা, আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, আমাদের আগামীকাল 6ই ডিসেম্বর শৌর্য দিবস, আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আমি কালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব। হাইকোর্টের নির্দেশের পর এখন আরও তৎপর হুমায়ুন, সজাগ আছে প্রশাসনও। তাই বিজেপি শৌর্য দিবস পালনের পাশাপাশি মুর্শিদাবাদে মসজিদের শিলান্যাস নিয়ে রাজনৈতিক তৎপরতা যে তুঙ্গে উঠবে তা বাংলার রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠছে। কলকাতা টিভি। তবে এই জায়গাতেই প্রদীপ্ত যে প্রসঙ্গটা, যে শুভেন্দু অধিকারী যে প্রসঙ্গ তুললেন, যে আসলে তোমরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাসপেনশনের মতো একটা সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু আসলে এই বিতর্কিত দিনে এবং বিতর্কিত নামে এই শিলান্যাস সেটা তোমরা অ্যালাউ করছো। কিছুদিন আগে শুভেন্দুবাবু একটা কথা বলেছিলেন, তোমাদের মনে থাকতে পারে, যে একটা নির্দিষ্ট অঞ্চলে আমরা তৃণমূলকে হারাতে পারবো না, সেক্ষেত্রে মিমকে সেই দায়িত্ব নিতে হবে বা আইএসএফকে নিতে হবে। ফলে কার মুখোশ কীরকম আর কার মুখ কীরকম সেটা 2021 সালের আগের শুভেন্দু অধিকারী, 2021 সালের পরের শুভেন্দু অধিকারীকে দেখলে খুব পরিষ্কার হয়ে যায়। মোদি হাটাও থেকে মোদি বাঁচাও অবধি যে এসছেন তাকে নিয়ে বিশেষ কথা এই মুহূর্তে বলতে চাইছি না, কিন্তু আইরনিটা দেখো, এই মুহূর্তে তুমি যে কারণে থামিয়ে যে ছবিটা দেখালে সোনালী বিবিকে ফেরত পাঠানো, এই হচ্ছে বিজেপির অ্যাপ্রোচ। যে আজকে একজন প্রেগনেন্ট মহিলা যার বাবার নাম মায়ের নাম 2002-এর ভোটার তালিকায় আছে, তাকে বাংলাদেশে ফেরত যেতে হয়েছিল, বাংলাদেশে যে ফেরত পাঠানো হয়েছিল তার কারণ হচ্ছে সে বাংলায় দিল্লিতে কথা বলেছিল। এই যে পিক অ্যান্ড চুজ মেথড এবং তাদেরকে ফেলে দেওয়া, ডিটেকশনের ফলে ডিটারমিনেশন না করে একদম ডিলিট করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই তাদের ধর্মান্তকরণ এবং ধর্মীয় অন্ধত্ব সেটাকে প্রমাণ করে যে বিজেপি কতটা ভয়ানক। বিজেপি এতটাই ভয়ানক যে ওরা সোজা সাপটা বলে, নন্দীগ্রামের ভোটের যে প্রচার করেছিল শুভেন্দু অধিকারী, সেখানে উনি বলেছিলেন যে আমরা 70% থেকে শুরু করছি, 30% আমাদের দরকার নেই। আর বাংলা সুরক্ষিত আছে বলেই এতক্ষণ ধরে বলছিল না আমাদের কংগ্রেসের মুখপাত্র যে বাংলা কতটা সমস্যায়, বাংলাটা কত সমস্যায়। আসলে রাহুল গান্ধী ওই পদযাত্রাটা, ভারত জোড়ো যাত্রাটা করেননি পশ্চিমবঙ্গে, তার কারণ পশ্চিমবঙ্গে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবটা হয়নি। উনি যেখানে যেখানে অভাব বোধ করেছেন সেখানে সেখানে গিয়েছিলেন ভারত জোড়ো যাত্রা, এবং সেই কারণে ওই জায়গাতে উনি গিয়েছিলেন। রাহুল গান্ধীর গাড়ি বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরেনি, তোমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তোমরা সেভাবে ছুড়ে দিয়েছো। এক সেকেন্ড, এখানে আমার একটা বক্তব্য আছে। এই যে ঢিলটা তৃণমূল কংগ্রেস মেরেছিল, এটা জয়রাম রমেশ বিশ্বাস করেন? সেদিন দাঁড়িয়ে কিন্তু জয়রাম রমেশ বলেছিলেন যে না, ওটা ধাক্কাধাক্কি হয়েছিল, কেউ ঢিল মারেনি। এবং অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছিলেন তার একদম সরাসরি সেটাকে কাউন্টার করেছিলেন। আমি সেদিন ছিলাম, আমি সেটা বলতেই যাচ্ছিলাম, তোমার সঙ্গেও আমার ওই ভারত জোড়ো যাত্রায় দেখা হয়েছিল। কিভাবে কি ঘটনা হয়েছিল দেখো, একটা সর্বভারতীয় প্রেক্ষিতে যখন একটা জোটের আবহাওয়া থাকে, অনেক কিছু ধামাচাপা দিতে হয়। যে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে আখ্যা দিয়েছিল, তারা ঢিল মারবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাজনৈতিক শালীনতা জাতীয় কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে। আর শুভেন্দু অধিকারী বলছে না বোকা বানানোর কথা, এই শুভেন্দু অধিকারীরা হিন্দুদের বোকা বানাচ্ছে আর এরা সংখ্যালঘুদের বোকা বানাচ্ছে, বায়ানারি সৃষ্টি করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরকে এই দুটো রাজনৈতিক দল কলুষিত করছে। সুমনদা যখন বাইনারি প্রসঙ্গ তুললেন, তখন এখানে আমি প্রীতমের কাছে আসবো। প্রীতম, বাইনারির এই থিওরিটা সত্যি কি রুল আউট করা যায়? কারণ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা কি শুধুমাত্রই গীতা পাঠের লক্ষ্যে গীতা পাঠ? গীতা পাঠের লক্ষ্যে গীতা পাঠ হলে ডেফিনেটলি সেটা কারো বলার কিছু নেই। কিন্তু আয়োজকদের মধ্যে অন্যতম কাকে আমরা বক্তব্য রাখতে দেখছি? কার্তিক মহারাজকে। যে কার্তিক মহারাজকে একাধিক বিতর্কিত বিষয়ে এমন মন্তব্য করতে শোনা গেছে যাতে অনেকে রাজনৈতিক বার্তাও তার মধ্যে দেখেছেন বলে মনে করেন, নিন্দুকেরা বলেন। দেখুন, আজকে কার্তিক মহারাজ বিজেপির কেউ না, আজকে
আমি বলিনি একবারও যে তিনি বিজেপি, সেটাই বলছি তো, সেটার সাথে বিজেপির সাথে কেন লিঙ্ক করছে জানি না। সনাতনীরা তো আপনার গীতা পাঠ করবে, তাতে কোনো কিসের আপত্তি আমি জানি না। কিন্তু আজকে দেখুন, আজকে কেন আমরা এই বাবরির সাথে এটাকে তুলনা করছেন, তার কারণ হচ্ছে এই গীতা পাঠের এই ব্যাপারটা আপনারা জানেন, আপনারা সাংবাদিক, এটার জন্য পারমিশন আপনারা জানেন অনেক 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 আগে থেকে নেওয়া হয়েছে, প্রায় 6 মাস 1 বছর আগে থেকে। গত বছর যখন 1 লাখ কণ্ঠে গীতা পাঠের কথা ছিল তখনই ঘোষণা করা হয়েছিল এর পরের বছর এর থেকে বড় করে করা হবে। কিন্তু আজকে দেখুন, আজকে এই তৃণমূল কংগ্রেস না প্রেগনেন্ট মনে কীভাবে পিক অ্যান্ড চুজ করা হয়। আজকে এই জয়ন্তী বর্মন বলে একজন বিজেপির কার্যকর্তাকে 8 মাসে প্রেগনেন্ট ছিল, লাথি মেরে তাকে হসপিটাল পাঠিয়ে দিয়েছিল। আজ মানে কিছুদিন আগে তা মানে আপনারা খবর নিয়ে দেখবেন তার যে সন্তান হয়েছে সেটা আপনার বিকলাঙ্গ তৈরি হয়েছে। তো সুতরাং তার এই অভিশাপ তাই এমনি তৃণমূলকে ছাড়কার করে দেবে। কিন্তু আজকে যে বাইনারির কথা বললেন, বাইনারিটা নিয়ে আমরা কিছু বুঝি না। আমরা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বুকে আজকে সব জায়গায়, গুজরাট থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে আছে, এনডিএ সরকার যেখানে আছে, সেখানে মুসলমানরা সুরক্ষিত এবং অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি তারা এখানকার মুসলমানদের থেকেও অনেক বেশি মানে তারা ডেভেলপ। তো সেখানটায় দাঁড়িয়ে এরা ডিভিসি পলিটিক্স করছে। এই আমি আপনার বলে দিলাম, স্বয়ং মুখ্যমন্ত্রী হিন্দু ধর্ম গন্ধ ধর্ম এই যে বারবার এক সেম কথা রিপিট করতে হবে। তারপরে আজকে উনি যখন শ্যুট করলেন না, উনি আজকে বলুন না, ওনার যদি মনে হয় যে উনি একটা ভুল কিছু করছেন, কেন অ্যারেস্ট করছেন না, কেন করতে দিচ্ছেন? কারণটা কি? আপনি এই শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন, তার কারণ হচ্ছে ওই কালকের ডেটে, ওই বিতর্কিত ডেটে উনি ওখানে করতে দেবেন, ওই শিলান্যাস হবে। আর দেখুন, যখন যেদিনকে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছিল না, সেই দিনকে মমতা ব্যানার্জি পার্ক সার্কাসে মিছিল করছিলেন। 550 বছরে যখন মানে যে ভুল ত্রুটি সেগুলো সাইডে রেখে পুরো ভারতবর্ষ সবকটা মিলে, শুধু তোমার হিন্দুরা না, মনে আছে তো সেই মুসলমান যারা ওখানকার কোর্টে কেসটা চলছে, তারাও বলেছিল, তারাও ফুল ছুটিয়েছিল, তারাও তোমার ইনভাইটির লিস্টে ছিল, তারাও রাম মন্দির ওপেনিংয়ে গেছিল, তারাও বলেছিল। সবাই মিলে যখন ভারতীয়রা, প্রত্যেক ভারতীয়রা নিজের সংস্কৃতিকে মেনে যে রামলালা তোমার মন্দির স্থাপনের দিন, সেদিনকে মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করে এই পাক সার্কাসে হেঁটেছিল। ডিভিশন করছে মমতা ব্যানার্জি, এই মমতা ডিভিশন করছে। দেখলেন না, ওয়াকফ বিলের বিরোধিতা করে আজকে ওয়াকফ বিল করতে বাধ্য হলো, কিন্তু তার জন্য বলি হয়ে গেল 2টো হিন্দু প্রাণ। এইটাই করছে বারবার। আমি এখানে একটু সব্যসাচীর কাছে আসি, যে সব্যসাচী ইন্টারেস্টিং দিকটা হচ্ছে যে যদি আমি 10 বছর আগে এই বাবরি মসজিদ কোটানকোট বাবরি নাম দেওয়া বাবরি মসজিদের শিলান্যাস বা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, বিভাজনের রাজনীতি, ধর্মের রাজনীতি, এই সমস্ত শব্দবন্ধ, এমনকি সাম্প্রদায়িক হিংসার এই শব্দবন্ধ, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা এয়ার টাইম আমাদের ব্যয় করতে হচ্ছে, এটা ভাবনার অতীত ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই টার্ফে, অর্থাৎ এই ধর্মীয় মেরুকরণের টার্ফে যে বাংলার রাজনীতিটা প্রবলভাবে এসে গেছে, এটা কি অস্বীকার করা যায়? এবং এটা কোথাও কি বিজেপির যে লক্ষ্যটা, বিজেপির জন্য অ্যাডভান্টেজের নয়? বিজেপি তো এই টার্ফে খেলাটাই পছন্দ করে। মেনে নিয়ে এগোনোটাই ভালো। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বাংলাতে বিজেপির বেড়ে ওঠার যে জমি ক্ষেত্র সেটা প্রস্তুত হয়েছে। কোথাও ইমাম ভাতা, কোথাও পুরোহিত ভাতা, কোথাও ক্লাবগুলোকে দুর্গাপুজো করবার জন্য টাকা দেওয়া, কোথাও অন্য কোনো পদ্ধতিতে এমন এমন মন্তব্য করা যে থেকে মনে হয় যে একটি সম্প্রদায় সরকারের পদোন্নতি পাচ্ছেন, অন্য একটি সম্প্রদায় বঞ্চিত হচ্ছেন। এবং সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক নেতাদের, সাংবিধানিক পদে থাকা রাজনৈতিক নেতা নেত্রীদের, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীরও বিভিন্ন সময় যে বক্তৃতা, সাংবিধানের নামে শপথ নেওয়ার পর, পদে থাকার পর, সেটা আমাদেরকে বারবার কষ্ট দিয়েছে। আমরা ইস্যু তুলেছি, মানুষের কাছে গেছি, আজও বলছি যে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতিটা আরএসএস এর সংজাত রাজনীতি। এবং আজকে কিন্তু ফারাক নেই। দেখুন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রতিবাদ করলেন, যেই প্রতিবাদ করলেন, সাধারণ মানুষ যেই প্রতিবাদ করলো, দিল্লি যাও আন্দোলন করো, এখানে আন্দোলনের উপর গুলি চালালেন মমতা ব্যানার্জির পুলিশ। তারপরেই দেখুন, যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা,
তার জন্য তারা যখন বিচার চাইছেন, তারা যখন নিরপেক্ষ তদন্ত চেয়েছেন পরিবার, এইখানে দাঁড়িয়ে তারা বিরোধিতা করছেন আর ওখানে গিয়ে একটা সাজানো তদন্ত করে তাড়াতাড়ি করে কেসটাকে শেষ করিয়ে দিচ্ছেন, যাতে করে মনে হচ্ছে বিচারটা তাড়াতাড়ি দিয়ে। আমি দু একটা উদাহরণ দিলাম মাত্র। সব শেষের যে কথাটা, ধরুন এই যে রাজ্যের রাজনীতিতে এখন চলে এসছে না, দেখবেন এসসি বেল্ট, মুসলিম বেল্ট, এগুলো কোনোদিন ভাবতেন? পশ্চিমবাংলার মানুষ আমরা শুনেছি যে অমুক জায়গাটা অমুক রাজনৈতিক দলের একটু ভালো শক্ত ঘাঁটি হতেই পারে, মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের ঘাঁটি, অমুক জায়গায় একটু বিজেপি বেশি ভোট পায়, অমুক জায়গায় তৃণমূল একটু বেশি ভোট পায়, অমুক জায়গায় সিপিএম একটু বেশি ভোট পায়। কিন্তু ওই জায়গাটা এসসি বেল্ট, মানে ওই জায়গাটায় বিজেপির ভোট আছে, ওই জায়গাটা মুসলিম বেল্ট, মুসলিম অধ্যুষিত অঞ্চল, ওই জায়গাটাতে একটু তৃণমূলের ভোট বেশি হবে। এই যে ধারণাগুলো, এই যে টার্মিনোলজি, এটা করবার জন্য যতটা হুমায়ুন কবির বা কার্তিক মহারাজরা দায়ী, ঠিক ততটাই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়রাও দায়ী। কেউ অস্বীকার করতে পারবেন না এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলার মাটিতে সুপরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে এবং উনি ওনার শব্দ রেখেছেন, বিজেপিকে ফ্রন্টে এনে খেলার কথা উনি রেখেছেন। আচ্ছা, বুদ্ধবাবু যখন বলেছিলেন এই খারিজি মাদ্রাসায় জঙ্গি টঙ্গি পেদা হয়, তারপর কেন আবার মানে ক্ষমা চাইতে হলো? সেই বড় বড় কাগজে বেরিয়েছিল আপনার গণশক্তিতে, কেন চাইতে হলো? আসলে মুশকিলটা কি বলুন তো, এরা যেভাবে ওই 6000 খারিজি মাদ্রাসা করে গেছিল, তারই উত্তরস্বরী মমতা ব্যানার্জি এখন সেই খারিজি মাদ্রাসা 10,000। এই খারিজি মাদ্রাসায় পড়া স্টুডেন্টরা ভারতবর্ষে কোন কাজে লাগে, কোন সিলেবাস পড়া হয় কেউ বলতে পারবে? ওখানে তো ওখানে কি পড়া হয়? তার তোমার অন্য ধর্মের লোকেদের কাফের শেখানো হয়, তো সেইগুলো ওখান থেকে তৈরি হচ্ছে। আজকে আপনারা করতে পারেননি, আজকে এখন কথা বলছে এই যে বারবার যে আপনার, তখন আসলে কি বলতো আমলাশলের মতো ঘটনা আমরা দেখে এসেছি। এখানে না খেয়ে লোক মরে গেছে, আমরা দেখেছি আপনাদের তোমার এই মোদি মাস্টার থেকে শুরু করে সবাই কিভাবে তোমার বাঙালি এবং হিন্দু থেকে শুরু করে সবাইকে হত্যা করে তোমার জন্য। লাল ঝান্ডা, লাল দুর্গ, লাল হারমাত, আপনাদের করে টার্মিনোলজি। সুমনদা ঠিক আছে, ঠিক আছে, গুড, আমরা ঠিক আছি। আমাদের বক্তব্য বিকাশ রঞ্জন বাবু তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর মাংস খায়, রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খায়। আপনারা তো তলানিতে নামিয়ে দিয়েছেন, আমাদেরকে মাথা হেড করে দিয়েছেন, হিন্দু ধর্মের মাথাটা হেড করে দিয়েছেন। তো সুতরাং আজকে আপনারা কথা বলবেন এবং শুনতে হবে, আপনারা শূন্যই থাকবেন বাংলার মানুষ। অথচ এই যে আপনারা এত কথা বলে আলটিমেটলি দেখবো ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেস, সিপিআই সবার সাথে আছে। একটু থামতে হবে প্লিজ প্রদীপ্ত। দেখো এই যে সব্যসাচী আসবো প্লিজ। এই যে এসসি বেল্ট, ওবিসি বেল্ট, এই যে কথাগুলো আসছে না, দাদারা বলুক তো, যাদেরকে দিয়ে দাদারা ওই টিভিতে বসায় রাজনৈতিক বিশ্লেষক বা ওই জাতীয় কিছু, যারা ওই ভোট কুশলী টাইপের ব্যাপারগুলো করে দিয়ে গেছিল 2010-এ, তো আমরা তখন ভোট দিচ্ছি, আমরা তো জানি সেই সময় থেকে যেভাবে এরা বিশ্লেষণগুলো করেছিল। তাহলে এই যে মতুয়া রাজারহাটে ক্যাম্প করে দিয়ে গেছিল, আমি ওই কথাগুলো বলছি না, যেগুলো ওই যে ভোটে অ্যানালিসিস করে না যে কে কত পার্সেন্ট কোথায় ভোট পাবে, এগুলো 2006 থেকে ওরা আনেনি, ওরা এসসি বেল্ট করেনি, ওরা মতুয়া বেল্ট করেনি, আমার খেয়াল নেই সেগুলো। আমি তো বনগার ভোটার আজও, আমি তো দেখেছি কিভাবে বামপন্থীরা ওখানে মতুয়াদেরকে আলাদাভাবে ট্রিট করতো বারংবার, কিভাবে ব্রাহ্মণ্যবান বিশ্বাস, হ্যাঁ, ফলে ওই এলাকাটা দেখ একদমই তাই। ওরা মূলত এই জায়গাটা করে দিয়ে গেছে। এটা কে অস্বীকার করবে যে যার অস্তিত্বের ওপর ভীষণভাবে, শুধু কি সব্যসাচী লিখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি মমতা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়টা খুব একটা ব্যবহার করেন না। দেখো যে আমি বলছি শুভেন্দু অধিকারীর ছবিগুলো যে কেউ দেখে নিতে পারে, আবার ওই চাদর চড়ানোর ছবিটা মোদিজি কোথায় কোথায় কি চড়িয়ে বেরিয়েছেন সেটাও দেখাতে পারো, সেগুলো নিয়ে তোমার বক্তব্য নিশ্চয়। তাহলে তোমরা ভাই যদি এত মুসলিম বিরোধী হয়ে থাকো, কথায় কথায় কাজের ক্ষেত্রে কেন একটা মুসলিম মন্ত্রী তোমাদের নেই? কোথায় বলেছো তোমরা বারবার মুসলিম বলেই তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছ। এই হচ্ছে সোনালী বিবি, সেই সময় চলে গেছে।
তোমরা সেই সময় চলে গেছে, বলতে দাও এত গলাবাজি করো না, তোমাদের সেই সময় চলে গেছে, তোমাদের আউটলুক চলে গেছে। তোমরা একজন মুসলিম এমপি দেখাও, একজন মুসলিম বিধায়ক দেখাও। যখন শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছিলেন যে একটা মুসলিম বিধায়ক এলে আমরা চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেবো, তখন তোমাদের কোন মুখপাত্র বিরোধিতা করতে পেরেছিল? আমাদের কোন নেতা মন্ত্রী যদি কোনো ভুল বক্তব্য থাকে আমরা অন ক্যামেরা তার বিরোধিতা করতে পারি। ভট্টাচার্য তিনি এদেশের যে মুসলিম সম্প্রদায় তাদের উদ্দেশ্যে এসেই তিনি সদর্থক বার্তা দিয়েছেন, খুব ভালো করেছিলেন। মা কালীকে পিছনে নিয়ে তিনি বলছেন রাষ্ট্রবাদী মুসলিম, খুব ভালো। রাষ্ট্রবাদী মুসলিম এই শব্দটার সঙ্গে আমরা তাহলে রাষ্ট্রবাদী হিন্দু বলে না কেন? রাষ্ট্রবাদী মুসলিমদের কথা, যে পূজা নামের লোকটি, যে অঙ্কিতা নামের লোকটি, যে যারা ধরা পড়লো তাদের বিরুদ্ধে কিছু বলে না কেন? আমি সুমনদার কাছে আসি, যে সুমনদা এক সেকেন্ড, সুমনদার কাছে আসার আগে আমি সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন একটু শোনাবো। কবির তৃণমূলের নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে বড় হয়েছে, তাকে দল সাসপেন্ড করেনি এতদিন পর্যন্ত। 30% হিন্দু কেটে গঙ্গায় ভাসিয়ে দেবার আওয়াজ তোলার পরেও, উস্কানি দেবার পরেও সে তৃণমূলের নেতা, তাদের তৃণমূলের কোনদিন হেলদোল হয়নি। ফলে ভোটের জন্য যা খুশি তৃণমূল করতে পারে, এটা না বোঝার কোনো কারণ নেই। খুব সংক্ষেপে প্রদীপ্তর রিয়াকশন নিয়ে আমি সুমনদার কাছে যাব। যারা সবথেকে বেশি ধর্মান্ধতার কাজটা করে গিয়েছেন বলে আজও সর্বজন বিদিত, কিভাবে মানুষকে খুন করা, মানুষকে জ্যান্ত অবস্থায় গলার মধ্যে কই মাছ ঢুকিয়ে দেওয়া, যা মানুষকে রক্তমাখা ভাত খাওয়ানো, এটাও এক ধরনের ধর্মান্ধতা, যেটা নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র লাল দুর্গ করতে হবে। তাদের কাছে এই বক্তব্য শুনবো না। মানুষ ফাঁকা কলসি করে দিয়েছে, বাজুক বেশি, বাচ্চা বেশি। সুমনদার কাছে আসার আগে একটু সুমনদা আপনার পারমিশন নিয়ে একটু সব্যসাচীর কাছে যাই, সব্যসাচী সম্ভবত রেসপন্ড করতে চায়। কোনো মানুষ বুঝতে পারবেন। আমার মনে হয় যারা এটা কাজ করলো, যারা কই মাছ খাওয়ালো, খুন করলো, তারা তো ভুল করলো, কিন্তু যারা 15 বছর ধরে অপদার্থতার চূড়ান্ত পর্যায়ে প্রমাণ করলো যে তারা এতটা অপদার্থ, এই কই মাছ খাওয়ানো, খুন, রক্তমাখা ভাত, একটা খুনিকেও কোনো বিচার করতে পারলো না, সেই অপদার্থ সরকারের লোকের, অপদার্থ দলের প্রতিনিধির কাছ থেকে এর বাইরে আমাকে অপদার্থ বললো। ও না, অপদার্থ কাকে বলছো? তাহলে কোর্ট কিছুদিন আগে অবধি তোমাদের তুমি এইমাত্র যা শব্দটা বললে ভুলবশত বলেছো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার মতন অপদার্থ বলতে পারবো না। তাহলে কোর্টকে কিছুদিন আগে এই যে 15 জন সিপিএম এর লোককে ওই তোমার হুগলির দিকে যাবজ্জীবন সাজা দিতে হলো কিসের জন্য গো? কার জন্য? ফলে আর তোমরা 7খানা কমিশন বসিয়েছিলে কংগ্রেসের বিরুদ্ধে, 7খানা কমিশন, তাতে তোমরা কি রেজাল্ট দিয়েছিলে? এসব বোকা বোকা কথা বলো না, এসব বোকা বোকা কথা বলো না, সব প্রমাণ লোপাট করেছো করে আজকের দিনে আমাদের বলো না, মানুষ বাকি তোমাদের জবাব দিয়ে দিয়েছে। সুমনদার কাছে যাই। সুমনদা, অধীর রঞ্জন চৌধুরী যেটা বললেন, অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে এক সেকেন্ড, শিলান্যাস হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশনই হচ্ছে না, এবং মসজিদ যে কোনো ধর্মস্থান একটা পবিত্র বিষয়, যেটা যেখানে সেখানে যখন তখন সেটার শিলান্যাস করে ফেললেই সেটা আদতে সেই ধর্মস্থানের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা সেখানে হয় না, এটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন। না দেখুন, সেটা যদি আইনে সেরকম থাকে যে আমি কোনো ধর্মস্থান করতে হলে সেটা সঠিকভাবে সরকারি পারমিশন নিতে হবে, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ দপ্তরের ক্লিয়ারেন্স নিতে হবে, তাহলে সেক্ষেত্রে নেওয়াই উচিত। বিষয়টা কি জানো তো মৌপিয়া, এই হুমায়ুন কবির যে এই কাজটা করছেন, একটু আগে আমি যে কথাগুলো বলছিলাম, এর পিছনে তো হুমায়ুন কবির নেই, এর পিছনে প্রীতম দত্তরা রয়েছে। হুমায়ুন কবিরকে ফান্ডিং করো আরো, যাতে হিন্দু ভোট আমার দিকে কনসলিডেটেড হয়। এটা হুমায়ুন কবির ইজ নো ওয়ান, মৌপিয়া, হুমায়ুন কবির ইজ নো ওয়ান। ও পরিচালিত হচ্ছে, এদের দ্বারা পরিচালিত হচ্ছে, আর আরেকদিকে বাটি করে ক্ষীর খাচ্ছেন বাংলার দিদি। 30% মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কনসলিডেটেড হতে পারে, সেটাকে ভাঙার চেষ্টা। ধরুন এই যে রেবন্ত রেড্ডি কি বিজেপি পর্দার আড়াল থেকে রেবন্ত রেড্ডিকে বিজেপি বলে দিয়েছিল যে কংগ্রেস মানে মুসলমান? আমরা তো বলিনি,
সিএম বলছে রেবন্ত রেড্ডি কংগ্রেস মানে মুসলমান। আসলে দেখুন এই করে করে মালা মুসল কিছু বললেই ইউপি এমপি গয়া আজকে তোমার এই যে আমরা তো প্রথম বলবো বহুত্ববাদ সে যা ইচ্ছা করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এই সব্যসাচীদার যে সেক্রেটারি মোহাম্মদ সেলিম কাকে ফোন করেছিলেন উনি নিজে স্বীকার করেছেন কিসের জন্য ফোন করেছেন, আবার আজকে মানে তো আপনার চলে গেলেন কোর্টে। এই যে বাংলার মানুষকে না গোল 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 করে ঘুরিয়ে দেওয়া একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হবে। যে কোনো ধর্মস্থানের ক্ষেত্রে ডেফিনেটলি কোনো আপত্তির জায়গা থাকার কথা নয়, কিন্তু আমরা শুধু এটাই প্রার্থনা করব, এটাই চাইবো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে যে ধর্মকে বর্ম করে আসলে যেন রাজনীতির ঘুঁটি সাজানো না হয় এবং কোথাও সম্প্রীতির যে পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত করার কোনো রকম দুরভিসন্ধি কোনো পক্ষের না থাকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।